আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ৩.৫ দশক পর আজ চাকসু নির্বাচনে ভোট গ্রহণ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর রূপনগরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে ও ১৬ জনের মরদেহ উদ্ধার, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হবে মরদেহ। বেলা ১২টার মধ্যে ৩ দফা দাবি না মানলে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধের আলটিমেটাম, কেন্দ্র শহীদ মিনারে অবস্থান। ইটালির অর্থনীতি বেঁচে আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস। এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে সোচ্চার হওয়ার তাগিদ, IUCN সম্মেলনে উঠে এসেছে লক্ষ্যমাত্রার বিপরীতে সংরক্ষণ ব্যবস্থাপনায় অবনতির চিত্র। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ৩.৫ দশক পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদের সহযোগিতা ও মনির হোসেন মনুর ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট। ৩৫ বছর অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। এবারে চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন, যার মধ্যে নারী ভোটার ১১,০০০-এরও বেশি। প্রায় ৩ যুগ পর চাকসু নির্বাচন, তাই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা। তারা বলছেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকে তারা প্রতিনিধি হিসেবে বেছে নিতে চান। কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের জন্য লড়ছেন ৪১৫ জন প্রার্থী। সবার প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে যে মূল যে সমস্যার যে জায়গাগুলো, তার মধ্যে হচ্ছে অন্যতম আবাসন সমস্যা। আমাদের ক্যাম্পাসের আদিবাসী শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করে সেগুলো আমি সবার কাছে বলতে চাই। প্রত্যাশা থাকবে তারা যেন ভোট পরবর্তী তাদের ইশতেহারগুলো অবশ্যই পূরণ করে। স্টুডেন্টদের যে অধিকার সেটাকে প্রায়োরিটি দেওয়া, তারা যাতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে। আমি আশাবাদী যে সবাই যোগ্য প্রার্থী নির্বাচন করবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, APBN প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ থাকবে এবং তার সাথে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে 8টি টহল সবসময় থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে চাকসু নির্বাচনের ব্যালট পেপারে থাকছে নিরাপত্তা কোড, যা ভুয়া ব্যালট ঠেকাতে কাজে দেবে। স্মারকলিপি দিয়েছিল, সেখানে তারা একটা ব্রেইল পদ্ধতির কথা আমাদেরকে বলেছিল। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, ব্রেইল আমরা করি নাই, যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তারা এখানে এসে ভোট দিবে, এটাই এখনকার সিদ্ধান্ত। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। রাজশাহীতে ২৩টি পদের বিপরীতে লড়ছেন ২৪৭ জন। আর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে ৯০২ জন। প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগ থাকলেও ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মহিন হোসেনের ভিডিওচিত্রে তাফিউল ইসলামের রিপোর্ট। ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উত্তাপের মধ্যেই শেষ হয়েছে প্রচারণা শেষ দিনে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি প্রার্থীদের ছুটে চলা। ভোট চাইতে অবলম্বন করা হচ্ছে নানান কৌশল। প্রার্থীদের প্রতিশ্রুতি আর আশ্বাসে বাস্তবতা কতটা মেলানো যাবে তা নিয়েই ভাবনায় সাধারণ শিক্ষার্থীরা। দুর্নীতি বা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখছি কারচুপি,
এরকম যাতে কোনো কিছু আমাদের না আসে। ক্যাম্পাসের যেগুলো অসুবিধা আছে সাধারণ শিক্ষার্থীদের, সেগুলো অবশ্যই আমাদের প্রতিনিধি ওরা তুলে ধরবে। অনেক ল্যাকিংস রয়েছে, সেগুলো যারা বাস্তবায়ন করতে পারবে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে চাইবো। অভিযোগ থাকলেও প্রার্থীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে রাকসু নির্বাচন। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তাদের প্রতিনিধিত্ব করা। ওই আচরণবিধি লঙ্ঘন করে খাবার খাইয়ে তাদের বিবেক কেনার অভিপ্রায় আমাদের নেই। অনুমতি সাপেক্ষে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চেয়ার ঢুকতে না দেয়া, সরঞ্জামাদি ঢুকতে না দেয়া, প্রজেক্টর ঢুকতে না দেয়া, নাস্তা ঢুকতে না দেয়া, এই ব্যাপারগুলো আসলেই দুঃখজনক। আমি সবসময় শিক্ষার্থীদের মানে যৌক্তিক দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীরা ওই বিষয়টা বিবেচনা করে আমার বিষয়টা বিবেচনা করবে। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষতা হারায়, যদি আমরা এটা বুঝতে পারি, তখন অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে ভাটা পড়তে পারে। সবকিছু মিলিয়ে রাষ্ট্র নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উৎসবের আমেজ। রাকসু নির্বাচনে প্রার্থীরা যেমন শিক্ষার্থীদের কাছে নানা ওয়াদা ও প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক তেমনই শিক্ষার্থীরা তাদের কাছে সুন্দর ক্যাম্পাস ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের দাবি করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। রাজধানী মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ওই ঘটনায় 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা হবে। দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই অগ্নি নিরাপত্তার সনদ নেই, মানা হয়নি ভবন নির্মাণ নীতিমালাও। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামাত ইসলামী। আরও জানাচ্ছেন শাকির আদনান। রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় টিনশেড রাসায়নিক গুদামের পাশের ওয়াশ ইউনিট থেকে মঙ্গলবার সকাল 11:30টার দিকে আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর রাস্তার বিপরীত পাশের 4তলা ভবনের পোশাক কারখানায়ও আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রাসায়নিক গুদামের বিষাক্ত গ্যাস। সন্ধ্যায় পোশাক কারখানার ও মধ্যরাতে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কারখানার ছাদের দরজা তালাবদ্ধ থাকায় শ্রমিকরা কেউ উপরে যেতে পারেননি। বিল্ডিং কোড সাধারণত রাজুক দেখে, তবে আপনারা তো স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন এটা থাকার কথা না। তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপি নেতা, জামায়াতের আমির ও জেলা প্রশাসক। সরকারের এমন পদ্ধতি নেওয়া উচিত, এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোনো অবহেলার কারণে কারো যাতে জীবন না যায়। 1 লক্ষ টাকা করে তিনি দেবেন, এটা আমি তার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি জিনিসটা জ্ঞাপন করলাম। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের সাথেও কথা হয়েছে। সরকার যারা মৃত্যুবরণ করেছেন এবং যাদের ক্ষতি হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দিবেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাব বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অনুসন্ধানে কাজ করবে বুয়েটের বিশেষজ্ঞ টিম। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ভাড়া, মেডিকেল উৎসব ভাতার জন্য বরাদ্দ বাড়াতে আজ বেলা 12টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণাও দেন তারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন আন্দোলনকারীরা। রিপোর্ট করছেন সুব্রত কাইন। বাড়ি ভাড়া, ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বুধবার বেলা 12টার মধ্যে দাবি না মানলে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। 20% বাড়ি ভাড়া ছাড়া আমরা যাব না। এই শিক্ষকরা তার প্রতিষ্ঠানে ফিরে যাবে না। আর যতদিন পর্যন্ত এই 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি হবে না, ততদিন পর্যন্ত ক্লাস বর্জন চলবে। মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সেখান থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেওয়া হয়।
আমরা সারা রাত এখানেই থাকবো। 12টায় আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেব। যমুনা আমরা যাব না, যমুনা আমরা পরে যাব। আমরা আরো সময় দিতে চাই সরকারকে, এরপর আমরা যাব। এর আগে শহীদ মিনার থেকে 12টায় সচিবালয় অভিমুখে লং মার্চের কথা থাকলেও সরকারের পক্ষ থেকে সময় নেওয়া হয় বিকেল 4টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না আসায় সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করলে পুলিশের বাধায় হাইকোর্টের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে রাতেও অবস্থান করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। সুব্রত গাইন, চ্যানেল আই। ইটালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইটালির অর্থনীতি বেঁচে আছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা না থাকলে তাদের অর্থনীতির সংকট হতো। বাংলাদেশিদের ইটালির ভিসা সমস্যা সমাধানে আশ্বাস দেন প্রফেসর ইউনূস। রিপোর্টে আরও জানাচ্ছেন চকর মালিথা। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রোমে অবস্থানরত বাংলাদেশিদের সাথে মঙ্গলবার মত বিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের প্রশংসা করে তিনি বলেন, ইটালির সংস্কৃতির সাথে মিশে গেছে বাংলাদেশিরা। আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারো তারা অত্যন্ত সম্মান করছে, কারণ তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য। তা না হলে তাদের অর্থনৈতিক সংকট হতো। রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশি শেফ নাই। বাংলাদেশি শেফ চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে। বাংলাদেশিদের ভিসার সমস্যা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। যারা ভিসা দেওয়া হয়েছিল, ভিসা রিনিউ করা হচ্ছে না, সেগুলোর কথা বললাম। উনিও দুঃখের কথা বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন, তারা ইটালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি, ওটা আমাদের না। আমরা তাদের রাখতে চাই, এটা সম্বন্ধে পরিষ্কার। অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য ফোরামের অ্যাক্টিং এক্সিকিউটিভ ডিরেক্টর। চকর মালিথা, চ্যানেল আই। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ঋণের জন্য আইএমএফ এর কাছে আর নথি স্বীকার করবে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের মতো খারাপ নয়। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রসঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, প্রায় সব মার্কিন কোম্পানির আটকে থাকা অর্থ আনতে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রমাণ। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহীর অফিসে ব্রিফিংয়ে অর্থ সচিব জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন তহবিল বা ইউডিএফ তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। এক প্রশ্নের জবাবে তারা জানেন, বিশেষ গ্রুপকে সহায়তা দিতে নয়, বরং সেবা মান নিশ্চিত করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে। অতএব এখন কিন্তু আমরা এখনো আইএমএফ এর সেই আপনি যে মনে করেন আইএমএফ ইনফ্লুয়েন্স করে এখন আমরা ওটা চিন্তা মুক্ত। গতবার যেমন আইএমএফ এর ব্যাপারে আমরা খুব সিরিয়াস, না দিলে অসুবিধা হয়। এইবার কিন্তু আইএমএফ এর প্রোগ্রামে আছি। এই প্রোগ্রামটা শেষ হলে যে আমরা নতুন প্রোগ্রামে যাবে এটা গভর্নমেন্ট ডিসাইড করবে, আমরা এখন কোনো কমিট করব। হামলার আশঙ্কায় ঢাকায় মার্কিন দূতাবাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, নিরাপত্তা হুমকির কারণে সোমবার রাত 12টা থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়। বুধবার পর্যন্ত তারা সেখানে থাকবে। দূতাবাস কেন্দ্রিক পুলিশের টহলও জোরদার করা হয়েছে। তুলে দেওয়া হয়েছে ফুটপাতের অস্থায়ী দোকান। হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলো সমন্বয় করে কাজ করছে। হুমকির বিষয়ে তদন্ত চলছে। পুলিশ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে আরও সোচ্চার হওয়া উচিত বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে চলমান বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর বিতর্ক অ্যাসেম্বলিতে উঠে এসেছে লক্ষ্যমাত্রার বিপরীতে সংরক্ষণের অবনতির চিত্র। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মোশাহিদ রনি। শত শত বছরের অভিযাত্রায় খাদ্য উৎপাদন, নগরায়ন, বনাঞ্চল উজাড় এবং অনিয়ন্ত্রিত অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক বাসস্থান তথা বন, জলাভূমি ও তৃণভূমি ধ্বংসের হার এখনও বেশি। নিজেদের অস্তিত্ব রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সংরক্ষণের দাবিতে
বহুমুখী কর্মকাণ্ড হলেও বাস্তবতা বলছে 2010 থেকে 2015 সালের মধ্যে ধ্বংস হয়েছে 32 মিলিয়ন হেক্টর বনভূমি। এমন প্রেক্ষাপটে সংরক্ষণ ব্যবস্থায় গতি আনতে আবুধাবিতে চলমান কংগ্রেসে আন্তর্জাতিক সংরক্ষণ নীতিকে প্রভাবিত করতে রাখা হয়েছিল 40টিরও বেশি মোশন এজেন্ডা। আগামী 4 বছরে এসব বিষয়ে করণীয় নির্ধারণে চলছে বিতর্ক ও ভোট। এত ক্লেভার স্পিসিস আমরা যে আমরাই আমাদের পৃথিবীটাকে একমাত্র প্ল্যানেটকে ধ্বংস করে দিচ্ছি। আর অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেবার আছে, এবং আমি আশা করি যে তারা উন্নত দেশের ভুলগুলি যেন রিপিট না করে এবং সবকিছু নেচার বেসড সলিউশনের মাধ্যমে নেচারকে নিয়ে যেন তারা কাজ করে। বিশ্বের সংরক্ষণ কার্যক্রম জোরালোভাবে যেন বাস্তবায়ন হয় এবং সংরক্ষণ কার্যক্রমের সাথে একই সাথে যেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার বিষয়টিও যেন ভালোভাবে প্রতিপালিত হয় সে বিষয়েও কথা বলা হয়েছে। সুতরাং আমাদের এই বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের যে মূল লক্ষ্য বিশ্বব্যাপী একটি সমঝোতা আনয়ন করা। সংকট সমাধানে নিজেদের মতামত তুলে ধরছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি সংস্থা, আদিবাসী জনগোষ্ঠী, সহযোগী সংস্থা এবং পরিবেশবাদীরা। নানা বিষয় নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক বিষয় উঠে আসছে এবং জোর দেওয়া হচ্ছে কনজারভেশনের ব্যাপারটা, এবং কনজারভেশনে কিন্তু বিজনেস কমিউনিটিকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা যা খুশি যে কোনো ধরনের গাছ লাগালাম অথবা আমরা প্ল্যান্ড ওয়েতে করলাম না, সেই ব্যাপারটিও কিন্তু উঠে এসছে আলোচনায়। এবং আমাদের এই প্ল্যানেট, আমাদের এই মানুষের যে একটা বিশাল প্রেশার পড়ছে প্ল্যানেটের উপরে, এবং তাতে গিয়ে যে আমাদের এই বায়োডাইভার্সিটি বলি, আমাদের এনভায়রনমেন্ট বলি, সব কিছু বিশেষ করে কনজারভেশনের যে ব্যাপারটি, সেখানে কিন্তু একটা বিশাল প্রেশার পড়ছে। যত এ নিয়ে কাজ হবে ততই কিন্তু আমাদের এই পৃথিবীটা ভালো থাকবে। যে বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে সেগুলোও কিন্তু তুলে ধরা হবে COP30-তে। আমরা ভোট দিয়ে নানা ডিসিশনকে অ্যাপ্রুভ করেছি, সেগুলো কিন্তু তুলে ধরা হবে, যেটা আমাদের জন্য, মানুষের জন্য, আমাদের সবার জন্য, পৃথিবীর জন্য একটা ভালো উদ্যোগ। IUCN রেড লিস্ট বলছে বর্তমানে 10 লাখের বেশি প্রজাতির বিলুপ্তির ঝুঁকি থাকার পাশাপাশি প্রতি বছর নতুন করে বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে প্রায় 10,000 প্রজাতি। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সেনাদের গুলিতে 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি তারা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করেছিল বলে গুলি চালানো হয়েছে। হামাস সব মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তর না করায় গাজায় ত্রাণ প্রবেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। ত্রাণ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ রাফা ক্রসিংও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েল জাতিসংঘকে জানিয়েছে আজ থেকে প্রতিদিন মাত্র 300টি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। মুক্ত ফিলিস্তিনিরা কারাগারকে কসাইখানা উল্লেখ করে নির্যাতনের অভিযোগ তুলেছেন। কাতার, মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে চুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী শান্তির অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেড ডুয়াফি এর আয়োজনে অঞ্জলি লহমর সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে। অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সামিয়া মাহবুব আহমদ তার মনোমুগ্ধকর পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেন। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডরথি বোস, বাচিক শিল্পী অদিতি সাদিয়া রহমান, বিখ্যাত তবলা বাদক দেবু নায়েক ও পল গোমেজ। হারমোনিয়ামে ভারতের শিল্পী অনির্বাণ চক্রবর্তী এবং তানপুরায় ছিলেন নোরা হাসান। দর্শক শ্রোতাদের পদচারণায় জমে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। খাবারের স্টল, শাড়ি ও গহনার দোকান সহ নানা আয়োজন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানটি অঞ্জলি লহমর, এটির উদ্দেশ্য শুধু ডুয়াফি আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই কমিউনিটিতে আমাদের আনন্দ সুখ কিছুটা হলেও ভাগ করে নেওয়া। বৃহত্তর ওয়াশিংটন এলাকার সকল শ্রেণীর মানুষ, পেশার মানুষ এসেছেন, যোগ দিয়েছেন, উপভোগ করেছেন, এবং আজকের অনুষ্ঠানটি আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা মিলন মেলা। সবাই এখানে এসে আনন্দ উপভোগ করেছেন। এরপর যা রয়েছে কৃষি সংবাদ।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষে দারুণ সাফল্য পেয়েছেন মৌলভীবাজারের এক তরুণ কৃষক। মাত্র 2 মাসেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ায় ওই এলাকায় গ্রীষ্মকালীন টমেটো সহ সবজি চাষ বৃদ্ধির নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাগলপুর গ্রাম। এখানে কৃষক আরিফ চলতি মৌসুমে টমেটো চাষে ব্যবহার করেছেন মালচিং এবং গ্রাফটিং পদ্ধতি। এই প্রযুক্তি ব্যবহার করে আরিফ এবার 8 বিঘা জমিতে চাষ করেছেন টমেটো। মাত্র 2 মাসেই 16 লাখ টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। এটা জাতটা হলো 8 জাত, এটা গ্রাফটিং পদ্ধতি করছি। এখানে প্রায় 7-8 কানি জায়গা আমি টমেটো চাষ করছি। এই পর্যন্ত আমার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমরা টমেটো হারভেস্ট করতেছি, 100-120 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছি। তার সফলতা দেখে এখন আশপাশের অনেক কৃষকই গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে আগ্রহী হয়ে উঠেছেন। টমেটো ফারতাজি দেখা যাক, ইনশাল্লাহ বালি আছে দর মোটামুটি। আমার কাছে ভালো লাগছে এই টমেটোটা দেখে। আশা করি আমিও এবছর তো সম্ভব না, আগামী বছর আমি চেষ্টা করবো এইরকম একটা টমেটো করার লাগে। এটা তো কলম সিস্টেমে তাই খরচ হয় না, তানটাই তো শিকারও আছে, আমরা দেখলাম ইনশাল্লাহ আরো বুঝারও আছে। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় প্রায় 150 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। গ্রাফটিং পদ্ধতি ছড়িয়ে দেওয়া গেলে আগামীতে এই টমেটো চাষ আরও বৃদ্ধি পাবে। আমরা দেখেছি যে বাস্তবে বিঘাপতি কৃষকরা প্রায় 1 লাখ 1.5 লাখ এমনকি 2 লাখ টাকার মতো তারা লাভ হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে এই উচ্চ ফলনশীল সবজি আবাদে আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং মাঠ পর্যায়ে আমরা তদারকি করছি। গ্রাফটিং পদ্ধতির এই টমেটো চাষ এই অঞ্চলের অনাবাদি জমিকে ব্যবহারের আওতায় আনা এবং কৃষকের বাড়তি আয়ের নতুন এক পথ সৃষ্টি করতে পারে। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ডিমলা ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নানা জাতের দেশীয় গাছের চারা। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনরা। রিপোর্ট আরও জানাচ্ছেন আনোয়ারুল আলম। ধ্বংসাত্মক উন্নয়ন, অপরিকল্পিত নগরায়নে কমছে বনাঞ্চল, সেই সাথে জলবায়ুর বিরূপ অভিঘাতে ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় পরিবেশগত সংকট নিরসনে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন, সবুজ উৎসবে উচ্ছ্বাসিত সাতজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না, তাই আমাদের উচিত গাছ লাগানো। বৃক্ষ আমাদের জীবনের এক অনবদ্য অংশ, কারণ বৃক্ষ ছাড়া আমরা চলতেই পারবো না। বৃক্ষরোপণ করার মাধ্যমে আমাদের পরিবেশ সংরক্ষিত হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করব এই অঞ্চলের মানুষ, অবহেলিত এলাকা আমাদের, এখানে প্রকৃতি ও জীবন ক্লাব এর আগে অনেক কর্মসূচি পালন করেছে, আজকেও সুন্দরভাবে এই কর্মসূচিটা পালন করলো। আমরা প্রতি মুহূর্তে যে প্রকৃতি থেকে আমরা শ্বাস গ্রহণ করছি, সেই অক্সিজেনের সরবরাহ এই বৃক্ষ করে থাকে। এত সুন্দর একটি আয়োজন প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষায়ন অব্যাহত রাখার আহ্বান সুধীজনদের। এই বৃক্ষ হচ্ছে আমাদের জীবনের সাথে জড়িত। আমাদের প্রকৃতি ও জীবনে যে কত বড় ভূমিকা রাখে বৃক্ষ, এটার বলার অপেক্ষাই থাকে না। এই কর্মসূচি আগামী দিনে আরও বলবৎ থাকুক। শিক্ষার্থীরা আশা করি যে এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা গাছ লাগাতে এবং গাছের যত্ন নিতে আরও বেশি উৎসাহিত হবে। এই গাছপালা এবং মানুষের মধ্যে যে নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক স্থাপনে এই কার্যক্রমের কোনো বিকল্প নেই। জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে সবুজায়নকে বেগবান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3.5 দশক পর আজ চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর রূপনগরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে ও 16 জনের মরদেহ উদ্ধার। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হবে মরদেহ।
বেলা 12টার মধ্যে 3 দফা দাবি না মানলে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধের আলটিমেটাম, কেন্দ্র শহীদ মিনারে অবস্থান। ইটালির অর্থনীতি বেঁচে আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস। এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে সোচ্চার হওয়ার তাগিদ। IUCN সম্মেলনে উঠে এসেছে লক্ষ্যমাত্রার বিপরীতে সংরক্ষণ ব্যবস্থাপনায় অবনতির চিত্র। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।